শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমরা পড়ব অর্থনীতি তৃতীয় বর্ষের ম্যাক্রো ইকোনমিক্স। আজ আমার চতুর্থ ক্লাস। আমরা বিগত কয়েকদিন বিভিন্ন হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছি। আজ আরেকটি হাইপোথিসিস দেখব। আজকের হাইপোথিসিসটি হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। আর এই হাইপোথিসিসটি কে দিয়েছেন? মিল্টন ফ্রিডম্যান। আমরা এর আগে দেখেছি অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, রিলেটিভ ইনকাম হাইপোথিসিস। আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। আর এটা কে দিয়েছেন? মিল্টন ফ্রিডম্যান। তো মিল্টন ফ্রিডম্যানের মতে মানুষের বা কোনো ব্যক্তি বা পরিবারের ভোগ অভ্যাস নির্ভর করে তার স্থায়ী আয়ের উপর, অর্থাৎ পার্মানেন্ট আয়ের উপর, এবং এজন্যই নামকরণটি হচ্ছে স্থায়ী আয় উপর সিদ্ধান্ত বা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। এখন পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের বক্তব্যটাকে যদি আমরা দেখি তাহলে দাঁড়ায় যেটা, the permanent income hypothesis dictates that consumers make decisions based of their permanent income. That is the income that they expect from year to year. অর্থাৎ ফ্রিডম্যানের মতে স্থায়ী যে আয়টা আছে তার উপরে ভোক্তার ভোগ অভ্যাসটা নির্ভরশীল। এখন এটা বক্তব্য দিতে যে ফ্রিডম্যান যেটি বলেছেন সে আরেকটি ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে পরিমাপকৃত আয় বা মেজার্ড ইনকাম। পরিমাপকৃত আয় আবার কি? পরিমাপকৃত আয় হচ্ছে স্থায়ী আয় এবং অস্থায়ী আয়ের সম্মিলিত ফলাফল। তাহলে কি দাঁড়াচ্ছে? সি ইজ এ ফাংশন অফ ওয়াইএম, ওয়াইএম ইজ ইকুয়াল টু ওয়াই অফ পি প্লাস ওয়াই অফ টি। অর্থাৎ মেজার্ড ইনকামটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম প্লাস টেম্পোরারি অর ট্রানজিটরি ইনকামের সমন্বয়। এখন প্রশ্ন হচ্ছে স্থায়ী আয় কি বা পার্মানেন্ট আয় কি বা স্থায়ী ইনকামটা কি? কোন ভোক্তা বা তার পরিবারের নিয়মিত উৎস থেকে যে আয়টা হয়, অর্থাৎ নিয়মিত উৎস থেকে যে প্রাপ্ত হয় আয়, সেটাই হচ্ছে পার্মানেন্ট আয় বা পার্মানেন্ট ইনকাম। তাহলে নিয়মিত উৎসটা আবার কি? আমি যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, আমি একটি সরকারি চাকরি করি, আমি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আমি বেতন পাই, এটাই হচ্ছে নিয়মিত উৎস। তাহলে কোনো ব্যক্তি বা পরিবার যদি এরকম একাধিকও থাকে, সব মিলে নিয়মিত উৎস থেকে যা পায় সেটাই হচ্ছে তার স্থায়ী আয়। আর অস্থায়ী আয় কোনটি? অস্থায়ী আয় হচ্ছে হঠাৎ করে, অর্থাৎ হঠাৎ করে অথবা যদি কোনো অনিয়মিত উৎস থেকে সে কিছু আয় করে, সেটা হচ্ছে অস্থায়ী আয়। অনিয়মিত উৎস কোনটি? হঠাৎ করে কেউ একটি লটারি পেয়ে গেল, অথবা সে একটা পুরস্কার পেল, আর্থিক যেটার মধ্যে আছে বিষয়, অথবা হতে পারে যে আমি নিয়মিতভাবে কোনো হয়তোবা উত্তরপত্র মূল্যায়ন করি না, হঠাৎ করে কোনো কারণে মূল্যায়ন করলাম, আমি কিছু উপার্জন করলাম, এটা হচ্ছে অনিয়মিত উৎস থেকে প্রাপ্ত আয়, অর্থাৎ এটা হচ্ছে অস্থায়ী আয়। তাহলে ফ্রিডম্যান কি বলেছেন? একটা হচ্ছে পরিমাপকৃত আয়, আর পরিমাপকৃত আয়ের দুটি অংশ, একটা হচ্ছে স্থায়ী আয় আর একটা হচ্ছে অস্থায়ী আয়। আবার অস্থায়ী আয়ের ভিতরে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই যে হঠাৎ করে যে বা অনিয়মিত উৎস থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে অস্থায়ী আয়। এটাকে সে বলেছে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা মানেটা হচ্ছে আমি হঠাৎ করে ওই যে বললাম প্রাইজ বন্ড পেয়ে আমি 10,000 টাকা পুরস্কার পেলাম, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে যে আমার বৃদ্ধ মা, সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে হসপিটালে ভর্তি হলো, একদিন থাকলো, তার জন্য আমার 5,000 টাকা খরচ হলো। এই যে 5,000 টাকা খরচ হয়ে গেল, এটাকে আমরা বললাম অস্থায়ী নেগেটিভ আয়। বললাম আয়, কিন্তু একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এখন ফ্রিডম্যানের মতে এই যে স্থায়ী এবং অস্থায়ী আয় আছে, এই দুটার সমন্বয় হচ্ছে আমার পরিমাপকৃত আয়, এবং এটার জন্যই, এই দুটি অংশ থাকার জন্যই হচ্ছে আমাদের সেই মূল বক্তব্য, স্বল্পকালে এপিসি হচ্ছে আনুপাতিক এবং দীর্ঘকালে এটা হচ্ছে আনুপাতিক। এখন যদি আমরা আবার ফ্রিডম্যানের এই পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে আমরা দেখব
স্থায়ী আয়ের স্থির অনুপাতে স্থায়ী ভোগ পরিচালিত, অর্থাৎ আমি যে পার্মানেন্ট ইনকাম করছি তার উপরে আমার পার্মানেন্ট ভোগটা নির্ভরশীল। অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য, অর্থাৎ আমি অস্থায়ী যে আয়টা করছি সেটার প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য। পরিমাপকৃত আয় ও পরিমাপকৃত ভোগের সম্পর্ক অসমানুপাতিক, অর্থাৎ ইনকাম যদি বাড়ে এপিসি কমে, অথবা ইনকাম যদি হ্রাস পায় এপিসি বৃদ্ধি পায়। শেষে হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি স্থির এবং এপিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এমপিসি। তাহলে আমরা যদি মিল্টন ফ্রিডম্যানের পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসটা দেখি, তার মূল বক্তব্য যেটা দাঁড়াচ্ছে, ভোক্তার ভোগ অভ্যাস নির্ভর করে পার্মানেন্ট আয়ের উপরে, এবং পার্মানেন্ট আয়ের আবার দুটি অংশ আছে। পার্মানেন্ট আয় বলতে আবার কি বুঝিয়েছেন এটা ব্যাখ্যা করতে যে বলেছেন, একটা হচ্ছে পরিমাপকৃত আয়। তো পরিমাপকৃত আয়ের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে পার্মানেন্ট আয় বা পার্মানেন্ট ইনকাম, আর একটা হচ্ছে ট্রানজিটরি বা টেম্পোরারি ইনকাম। এই দুটির সমন্বয় হচ্ছে মেজার্ড ইনকাম বা পরিমাপকৃত আয়। এখন যদি এটাকে আমি একটু ব্যাখ্যা করি যে প্লাস মাইনাস কিভাবে আমার এই যে একটা অস্থায়ী আয় থাকলে কি হয় আর না থাকলে কি হয়, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা একটু দেখি। আমরা কি বলেছিলাম, পরিমাপকৃত আয় সমান হচ্ছে পার্মানেন্ট ইনকাম প্লাস ট্রানজিটরি বা টেম্পোরারি ইনকাম। আমি উদাহরণ হিসেবে ধরে নিলাম যে আমার পার্মানেন্ট ইনকাম হচ্ছে 10,000 টাকা এবং টেম্পোরারি ইনকাম হচ্ছে 0 অর্থাৎ 0। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমার মেজার্ড ইনকাম হচ্ছে কত, 10,000, আর কনজাম্পশন অর্থাৎ সি হচ্ছে 5,000 টাকা। তাহলে সি বাই ওয়াই বাই এপিসি, এটাকে যদি আমরা জানি যে এপিসি, এটাকে যদি আমি ভাগ দেই তাহলে কি দাঁড়াচ্ছে 0.5। এখন যদি আমার টেম্পোরারি ইনকামটা প্লাস 5,000, ওই যে বললাম যে আমি যদি কোনো লটারিতে বা প্রাইজ বন্ডে ড্র করে আমি পেয়েছি 5,000 টাকা, সেটাকে আমি ধরে নিলাম। তাহলে আমার পরিমাপকৃত আয় হচ্ছে কত, 10 আর 5 15, কিন্তু আমার সি কিন্তু সেই 5,000 টাকাই রয়ে গিয়েছে, অর্থাৎ ভোগ ব্যয় হয়েছে আমার 5,000 টাকার সমপরিমাণ। এখন যদি আমরা ভাগ করি আমরা দেখি এপিসি কি দাঁড়াচ্ছে 0.33। তাহলে এখানে আমার টেম্পোরারি ইনকামটা ছিল প্লাস 5,000। এখন যদি আমার ওই যে আগে যে উদাহরণটা দিলাম যে আমার মায়ের চিকিৎসার জন্য হঠাৎ করে আমার 5,000 টাকা খরচ হয়ে গেল, এটাকে আমরা বলছি অস্থায়ী আয়, কিন্তু সেটা কি নেগেটিভ। সেটাকে যদি এখন আবার ধরি তাহলে পরিমাপকৃত আয় কি দাঁড়াচ্ছে 10,000 মাইনাস 5,000, তাহলে এখানে হচ্ছে 5,000, আর ভোগ কিন্তু আমার সেই 5,000ই রয়েছে, 5,000 টাকা সমপরিমাণ। তাহলে সেটা হচ্ছে এপিসি সমান হচ্ছে আমার 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার আয় যখন কমছে, পরিমাপকৃত আয় যখন কমছে তখন এপিসি বৃদ্ধি পাচ্ছে, পরিমাপকৃত আয় যখন কম তখন এপিসি আমার বেশি, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। এটাই হচ্ছে একটা অংশ। কিসের অংশ, আমরা এখানে দেখলাম যে পরিমাপকৃত আয়ের ক্ষেত্রে দুটি অংশ, একটা হচ্ছে টেম্পোরারি ইনকাম আর একটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম। এখন যদি আমরা আরেকটি বিষয় দেখি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই অফ পি। এখন সি বাই ওয়াই অফ পি ইজ ইকুয়াল টু হচ্ছে কে, এটা সমান হচ্ছে এ পি সি, অর্থাৎ কে হচ্ছে একটা নির্দিষ্ট মান যেটা স্থির। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পার্মানেন্ট ইনকামের সাথে আমার ভোগের যে সম্পর্ক সেটা হচ্ছে কে এবং সেটা হচ্ছে এপি সি। এখন আমরা একটা দেখেছিলাম যে প্রান্তিক ভোগ প্রবণতা 0। প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে, আমরা জানি আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় সেই অনুপাতকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা।
আর এখানে ফ্রিডম্যান দেখিয়েছেন স্বল্পকালে আমার যে অস্থায়ী আয় আছে সেটা প্লাস এবং মাইনাস যেখানেই হোক না কেন সেটা কোনো ভোগের ক্ষেত্রে ভূমিকা রাখে না, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে জিরো। এখন প্রান্তিক ভোগ প্রবণতা কিভাবে জিরো হচ্ছে সেটাকে যদি আমরা একটি রেখাচিত্রে দেখাই তাহলে আমরা একটু দেখি। কারণ আমরা যত গাণিতিক ব্যাখ্যা যাই দিই না কেন আমাদের রেখাচিত্র সেটা আমাদের জন্য সহজে বোঝা যায়, আমরা এই জন্য রেখাচিত্রটাই বেশি ব্যবহার করি। আচ্ছা, এই চিত্রটাকে আমাদের যত জটিল মনে হচ্ছে আসলে অত জটিল না। আমরা এই পাশে হচ্ছে ভোগ, এই পাশে হচ্ছে আয়। এখন আমরা দেখলাম এটা হচ্ছে প্রাথমিক অবস্থা যেখানে আমার ইনকাম হচ্ছে পরিমাপকৃত আয় হচ্ছে YP0। তোমরা হয়তো আমার চিত্রটা সহজ হয়তো বা বড়ভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু বই দেখলে খুব সহজ মনে হবে। প্রথম হচ্ছে আমার এ বিন্দুতে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার পরিমাপকৃত আয় যখন আমার যেটাকে অস্থায়ী আয় বলছি সেটা হচ্ছে জিরো, অর্থাৎ এখানে যা আয় সেটাই হচ্ছে স্থায়ী আয়। এখানে আমার এটা হচ্ছে বিন্দু, আমি ভোগ করছি এতটুকু আর আয় হচ্ছে এতটুকু। এখন যদি আমার পরিমাপকৃত আয় বৃদ্ধি পায়, অর্থাৎ YP0 থেকে YM4 পর্যন্ত হয়, এতটুকু বৃদ্ধি পেল। এখন এই টোটাল যে বৃদ্ধিটা হলো তার মধ্যে এতটুকু হচ্ছে আমার অস্থায়ী আয়, এতটুকু হচ্ছে স্থায়ী আয়। অর্থাৎ পরিমাপকৃত আয় Y এখান থেকে যখন এখানে গেল পুরাটাই যদি আমার টোটাল টেম্পোরারি না হয়ে বা পার্মানেন্ট না হয়ে আমি দেখলাম আমার পরিমাপকৃত আয় এ বিন্দু থেকে এ বিন্দুতে গেল, তার একটি অংশ হচ্ছে অস্থায়ী আয় আর বাকি অংশ হচ্ছে স্থায়ী আয়। এখন এখানে আমরা দেখি স্থায়ী আয়টা আমার এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে টেম্পোরারি আয়টা হচ্ছে প্লাস। কারণ এখানে আমার টেম্পোরারি আয়টা ধরে আমার ভোগ হচ্ছে ডি বিন্দু পর্যন্ত, আবার যদি আমার অস্থায়ী নাও থাকে তাতেও হচ্ছে আমার ডি, অর্থাৎ আমার ইনকাম ভোগটা সব দুই জায়গায় আমার কি আছে, সমান আছে। অর্থাৎ এই যে আমি অতিরিক্ত টেম্পোরারি আয় যেটা যোগ করলাম তার জন্য আমার ভোগ উপরে কোনো প্রভাব পড়ল না, অর্থাৎ আমার প্রান্তিক ভোগ প্রবণতা হলো শূন্য। ঠিক একইভাবে আমার যদি আয়টা কমে গেল, অর্থাৎ আমার পরিমাপকৃত আয় YP
0 থেকে যদি ওয়াইপি 1 হয়, অর্থাৎ এখান থেকে এখানে আসে যে কমে গেল, তার মধ্যে একটা হচ্ছে মাইনাস টি, অর্থাৎ টেম্পোরারি ইনকামটা হচ্ছে এতটুকু আর পার্মানেন্ট ইনকামটা হচ্ছে এতটুকু, অর্থাৎ যতটুকু আয় কমেছে তার ভিতরে একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। এখন এখানেও দেখা যাচ্ছে আমার টেম্পোরারি নেগেটিভ হওয়াতেও যে ভোগ ব্যয় আমার একই আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে ভোগটা কমেছে সেক্ষেত্রে আমার নেগেটিভ ইনকামের জন্য কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য, অর্থাৎ অস্থায়ী আয় সেটা প্লাস হলো আমার ভোগে কোনো অতিরিক্ত ভোগ ব্যয় করছি না, বা মাইনাস হলো আমি অতিরিক্ত ভোগটাকে কমাচ্ছি না, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমার টেম্পোরারি ইনকামের প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে শূন্য। এখানে তোমাদের বলে রাখা ভালো যে অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় একটি ব্যাখ্যা দেয়া হয় যে দেখাও যে অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য। এখন যদি আমরা আবার ফিরে আসি যে ফ্রিডম্যানের বক্তব্য হচ্ছে ভোক্তার ভোগ ব্যয় নির্ভর করে কিসের উপর? স্থায়ী আয়ের উপর। এখন স্বল্পকালে এই স্থায়ী এবং অস্থায়ী আয় দুটোই থাকে, অর্থাৎ পরিমাপকৃত আয়ের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে স্থায়ী আয় আর একটা হচ্ছে অস্থায়ী আয়। এই দুটি থাকার কারণে আমরা দেখলাম এই প্রভাবটা হচ্ছে কি, অস্থায়ী আয়ের পজিটিভের প্রভাব নেই, নেগেটিভের প্রভাব নেই, অর্থাৎ আয় ঠিকই বাড়ছে কিন্তু ভোগ আমার একই রয়ে গেল, আবার আয় ঠিকই কমেছে কিন্তু ভোগ আমার একই থেকে গেছে। এর ফলে কি হয়েছে, সি বাই ওয়াই বা এপিসি সেটা কিন্তু আমার স্থির না থেকে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এবং এক্ষেত্রে দেখা গিয়েছে এটা এপিসিটা আয় যখন বৃদ্ধি পাচ্ছে এপিসি তখন হ্রাস পাচ্ছে, এবং আয় যখন হ্রাস পাচ্ছে এপিসি তখন আমার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য। আর আমরা উদাহরণ দিয়েছিলাম কি, স্থায়ী আয় কোনটি? আমি নিয়মিত উৎস থেকে যে আয়টা করি সেটাই হচ্ছে স্থায়ী আয়, আর অনিয়মিত উৎস থেকে প্রাপ্ত যে আয় সেটা হচ্ছে অস্থায়ী আয়। আর অস্থায়ী আয় দুটি কি বলেছিলাম, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। হঠাৎ করে যদি কিছু আয় করে থাকি সেটা হচ্ছে পজিটিভ অস্থায়ী আয়, আর হঠাৎ করে যদি আমার কোনো খরচ বের হয়ে যায় সেটা হচ্ছে অস্থায়ী ব্যয়। এবং ফ্রিডম্যান বলেছেন আমরা যদি হঠাৎ করে কিছু পেয়ে যাই সেটাকে আমরা ভোগে না লাগিয়ে আমরা কি করি, হয়তো সেটাকে আমরা সঞ্চয় করি। আবার ঠিক একইভাবে আমার হঠাৎ করে যদি কোনো খরচ করে থাকি আমি সেটা আমার ভোগ ব্যয় থেকে না করে আমি কি করি, আমার যে সঞ্চয় ছিল সেখান থেকে আমি সেটাকে হয়তো বা মিট আপ করি। এই কারণে দেখা যায় যে আমার প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে 0। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে সমন্বয়টাকে দেখাবো, অর্থাৎ ফ্রিডম্যানের যে বক্তব্য যে স্বল্পকালে হচ্ছে অআনুপাতিক এবং দীর্ঘকালে হচ্ছে আনুপাতিক। আমরা সে আবার ফিরে যাই সে কুজনার পাজেলের ক্ষেত্রে। আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটি হাইপোথিসিসের মূল বক্তব্য কি ছিল, যে স্বল্পকালে হচ্ছে অআনুপাতিক কিন্তু দীর্ঘকালে হচ্ছে আনুপাতিক। অর্থাৎ আমরা সেই জায়গায় আবার যদি ফিরে যাই যে রিকনসিলিয়েশন বিটুইন শর্ট এন্ড লং রান কনজাম্পশন ফাংশন, তাহলে আমরা স্বল্পকালে কি দেখলাম? স্বল্পকালে আমরা দেখলাম যে আমার ভোগ প্রবণতাটার ক্ষেত্রে পরিমাপকৃত আয় থাকে এবং পরিমাপকৃত আয়ের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম আর একটা হচ্ছে টেম্পোরারি ইনকাম। এবং এই টেম্পোরারি ইনকামের উপস্থিতির জন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার অআনুপাতিক। তাহলে দীর্ঘকালে কিভাবে আনুপাতিক হলো? এখন দীর্ঘকালে আনুপাতিকের ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমি যে নিয়মিত উৎস থেকে পেতাম সেটা তো আমার রয়েই গেল। এখন অনিয়মিত উৎস থেকে যদি আমি বলি যে এটা যদিও আমি নিজে কোচিং করাই না, তারপরে ধরো যে আমি একটু হঠাৎ করে এক বছর একটা মাসে তোমাদের কোনো পরীক্ষার আগে তোমাদের একটু আমি কোচিং করালাম, আমি সেই মাসে বেশ ভালোই টাকা পেলাম, তো সেটা হচ্ছে অস্থায়ী আয়। কিন্তু আমি যখন দেখলাম যে এটা ভালোই একটা উৎস এবং এটা দিলে আমার ভালোই হয়, তখন আমি যে নিয়মিত তোমাদের পড়াই তখন সেটা কিন্তু আর আমার কাছে অস্থায়ী হবে না, সেটা কি হয়ে যাবে, স্থায়ী আয়। অর্থাৎ স্বল্পকালে যেটা ছিল অস্থায়ী, দীর্ঘকালে সেটা হয়ে গেল স্থায়ী আয়। তবে মনে রাখবো আমি কিন্তু কোচিং সেন্টারে জড়িত না বা আমি কোচিং করাই না। আচ্ছা, করালেও যে অন্যায় সেটা আমি বলবো না, হয়তো প্রয়োজন থাকে, ছাত্র শিক্ষক উভয়ই দরকার হয়, সেটা সেই বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমি উদাহরণ হিসাবে যেটা দিলাম সেটা হচ্ছে কি,
যে যখন আমার অস্থায়ী আয়টা যদি আমি নিয়মিত করে ফেলি তখন সেটা আর অস্থায়ী আয় হিসাবে থাকে না, সেটা কি হয়ে যায়, স্থায়ী আয়। এবং সেটা কখন হচ্ছে, সেটা অবশ্যই দীর্ঘকালে। আচ্ছা, এখন যদি আমি ব্যয়ের কথা বলি, আমি আমার মায়ের কথা বলেছিলাম যে হঠাৎ করে অসুস্থ হলো, তার যে 5,000 টাকা খরচ হলো সেটা হচ্ছে অস্থায়ী ব্যয়। এখন যদি আমি দেখি তার টেস্ট করে দেখা গেল তার ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, তখন নিয়মিত তাকে কিন্তু ওষুধ দিতে হবে আমার। তখন সেটা কিন্তু আমার জন্য আর অস্থায়ী ব্যয় থাকলো না, সেটা হয়ে গেল কি আমার জন্য নিয়মিত ব্যয়। তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘকালে আমার যেমন অস্থায়ী আয় প্লাসও হয় না, আবার অস্থায়ী আয় নেগেটিভও হয় না, অর্থাৎ যেটাই হয় সেটা আমার জন্য কি হয়ে যায়, স্থায়ী। আমার যদি নিয়মিত উৎসের সাথে সাথে যদি আমি অনিয়মিত উৎসটাকে যদি আমি আবার নিয়মিত পেয়ে যাই, সেটা হয়ে যায় আমার নিয়মিত অর্থাৎ স্থায়ী আয়। আবার ঠিক একইভাবে খরচের ক্ষেত্রে আমি যদি প্রতিদিন পেয়ে থাকি সেটা যেমন আমার প্লাস হয়ে গেল স্থায়ী আয়, আবার যদি নিয়মিত আমার খরচ হয়ে যায়, প্রতি মাসেই যদি খরচ করি, সেটা হয়ে গেল আমার ব্যয়েরই একটা অংশ, অর্থাৎ ভোগ ব্যয়টাও কিন্তু আমার কি হয়ে গেল, স্থায়ী হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মিল্টন ফ্রিডম্যানের বক্তব্য হচ্ছে দীর্ঘকালে যেহেতু আমার অস্থায়ী আয় প্লাস বা মাইনাস অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ কিছুই থাকে না, সেক্ষেত্রে আমার ভোগ ব্যয়টা সম্পূর্ণ নির্ভর করে আমার স্থায়ী আয়ের উপরে অর্থাৎ পার্মানেন্ট ইনকামের উপরে, এবং এজন্যই নামটি হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। তো লাস্টে আমি যদি এই জিনিসটাকে আবার একটি চিত্র দেখাই, তোমাদের জন্য খুব সহজ হবে কিভাবে সমন্বয়টা হয়। আমরা আবার একটু দেখি। তাহলে এখানে যদি আমরা চিত্রটাকে আবার ব্যাখ্যা করি, আমি বারবার লিখলাম না, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ভোগ ব্যয়। তাহলে এ বিন্দুতে আমার যে আয়টা ছিল সেটা y0 এবং ভোগ ছিল y0a। এখন এক্ষেত্রে যদি আমি স্বল্পকালীন চিন্তা করি, আমার টেম্পোরারি ইনকামটা ছিল পজিটিভ, সেক্ষেত্রে আমার আয় y0 থেকে y2 হলো, আমার ভোগ ছিল y2g। ঠিক একইভাবে আমার যখন y অর্থাৎ টেম্পোরারি ইনকামটা নেগেটিভ ছিল, তখন y1 হলো এবং আমার ভোগ ব্যয়টা ছিল y1d। কিন্তু যখন আমার এটাও থাকবে না এটাও থাকবে না, তখন আমার ভোগ ব্যয়টা হবে y1e এবং এক্ষেত্রে হবে y2f। অর্থাৎ দেখা যাচ্ছে দীর্ঘকালে আমার হচ্ছে e a f এই তিনটি বিন্দু, এবং তিনটি বিন্দু যদি আমি যোগ করে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতেই আমার এপিসি সমান এবং সাথে সাথে এমপিসি ও সমান। অর্থাৎ দীর্ঘকালে আমার ভোগ ব্যয়টা হচ্ছে আনুপাতিক, অর্থাৎ এপিসি একটা হচ্ছে স্থির আর দ্বিতীয় হচ্ছে এপিসি ইজ ইকুয়াল টু এমপিসি। তাহলে এভাবেই দেখা যাচ্ছে ফ্রিডম্যানের মতে স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে অর্থাৎ শর্ট রান এবং লং রান কনজাম্পশন ফাংশনের মধ্যে একটি সমন্বয় সাধন হয়েছে। আবার সেই প্রথমেই যদি ফিরে যায়, ফ্রিডম্যান কি দেখিয়েছেন, মানুষের ভোগ ব্যয় নির্ভর করে কিসের উপর, পার্মানেন্ট আয়ের উপর, অর্থাৎ পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। নামকরণেই কিন্তু বোঝা যায় তার মূল বক্তব্যটা কি।
আর পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসটা কি বলেছেন, স্বল্পকালে যেহেতু অস্থায়ী আয় বলতে একটি বিষয় থাকে, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ, এর ফলে কি দাঁড়ায়, এর ফলে ভোক্তার আয়ের সাথে ভোগ অভ্যাসের সাথে সমন্বয় সাধন হয় না, অর্থাৎ সেটা থাকে অআনুপাতিক। আর দীর্ঘকালে যেহেতু অস্থায়ী আয় বলতে কিছু থাকে না, তখন সেটা হয়ে যায় আয়ের সাথে ভোগ ব্যয়ের একটা আনুপাতিক সম্পর্ক থাকে। এই হচ্ছে ফ্রিডম্যানের মূল বক্তব্য। এখন আমরা আবার ফিরে যাই এই বক্তব্যের কোনো দুর্বলতা আছে কিনা। তা প্রথমেই যদি আমরা বলি, একটা যদি বিষয় আলোকপাত করি, সেটা হচ্ছে ফ্রিডম্যান কিন্তু দেখিয়েছেন যে আয়ের ভিতরে দুটি উৎস থাকতে পারে, অর্থাৎ একটা হতে পারে স্থায়ী আর একটা হতে পারে অস্থায়ী। এটা নতুন একটা ধারণা আমাদের দিয়েছেন। এখন সমালোচকের দৃষ্টিকোণ থেকে যেটা বলা হচ্ছে, ফ্রিডম্যান যেটা বলেছিলেন যে অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য, অর্থাৎ সেটা প্লাস হলেও আমি ভোগ করি না বা মাইনাস হলেও আমি কমাই না, কিন্তু এ ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ আমার যদি হঠাৎ করে যদি কিছু আয় পেয়েও যায়, সেটা অবশ্যই আমি কোথাও ব্যয় করি। হতে পারে আমার বন্ধুদের নিয়ে আমি একটা ভালো হোটেলে খেলাম, বা হঠাৎ করে কোনো টাকা পেয়ে হঠাৎই কিছু সুন্দর জিনিস কিনে ফেললাম, তাহলে এই খরচটা করা হয়ে যায়। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা কখনোই শূন্য হয় না। আরেকটা বলেছেন, প্রান্তিক ভোগ প্রবণতা হতে পারে ধনীদের ক্ষেত্রে শূন্য, কিন্তু যারা নিম্ন আয়ের তাদের কিন্তু শূন্য হয় না, কারণ তাদের যে অধিকাংশই চাহিদা দেখা যায় অপূর্ণ থেকে যায়, তাহলে তারা সামান্য টাকাও যদি অতিরিক্ত পেয়ে যায় হঠাৎ করে, সেটা অবশ্যই তারা ব্যয় করে ফেলে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফ্রিডম্যানের যে বক্তব্যটা, সেটারও কিছু সমালোচনা রয়েছে। তারপরে আবারও সে আগের মতোই বলছি, এই তথ্যেরও গুরুত্ব রয়েছে। তাহলে আমরা আজ কি দেখলাম? আজ পর্যন্ত আমরা এখানে যে ম্যাক্রো ইকোনমিক্সে তোমাদের যে 4টা ক্লাস নিয়েছি, প্রথম ভিত্তিটাই ছিল কি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে যে অসামঞ্জস্যতা, সেটা কিভাবে সমন্বয় সাধন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 4টা হাইপোথিসিস। প্রথমটা ছিল অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, রিলেটিভ ইনকাম হাইপোথিসিস, পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, এবং লাস্ট অফ ছিল আমাদের লাইফ সাইকেল হাইপোথিসিস। তাহলে আমরা 3টা হাইপোথিসিস অলরেডি দেখিয়েছি, আমাদের একটি হাইপোথিসিস বাকি রয়েছে, সেটা হচ্ছে লাইফ সাইকেল হাইপোথিসিস। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে দেখব, অর্থাৎ লাইফ সাইকেল হাইপোথিসিস নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই 3টি হাইপোথিসিস আমরা দেখিয়েছি, সেটা একটু হলে অনুধাবন করার চেষ্টা করেছো। তাহলে আবারও বিদায় নিচ্ছি। আশা করি তোমরা বই দেখছো, পড়ছো, এবং আমাদের পক্ষে আসলে একটি লেকচার দিয়ে তোমাদের অনুপস্থিতিতে ক্লিয়ার করা সম্ভব না। কারণ আমি যদি তোমাদের ক্লাসে থাকতাম, তোমরা কিন্তু আমাকে নানান ধরনের প্রশ্ন করতে, তোমাদের কোয়ারি থাকতো, সেখানে যথাযথ উত্তর আমি তোমাদের দিতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব না। এটা শুধুই আমার একতরফা একটা লেকচার দেওয়া হচ্ছে। আশা করি তারপরে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।